নাম হয়েছে একটা, এরকম একটা ব্যাপার আছে। না, আজকে কি একটু অন্যরকম বলেছো? একদম। কিন্তু যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে। শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। হই হই করে বাঁচি বলতে তুমি কি বোঝো? এই হই হইয়ে তো অনেকের কাছে অনেক মানে। হ্যাঁ, আমি হৈ হৈ করে বাঁচি এবং আমার এই হৈ হৈ করে বাঁচার মধ্যে প্রচুর ক্ষোভ আছে, প্রচুর। আমি গায়িকা, আমি এন্টারটেইনার, আমি শিল্পী নই। আর এন্টারটেনমেন্টের জন্য গান গাই। হোয়াট ইজ মিডল ক্লাস মেন্টালিটি? তুমি কি খুব সহজে ডিট্যাচড হয়ে যেতে পারো? আমার ডিট্যাচমেন্ট বলে কোনো পদার্থ নেই। আমি কি হঠাৎ কোনো কাজ নেই বলে রূপমিত্র মিত্র গান শুনতে গেছি? দেখো, আমার বোঝানোর কোনো দায় নেই। এই মঞ্চে দাঁড়িয়ে এমন এমন কথা বলে দিয়েছি। রূপলি মাছ পাথর ছড়াতে ছড়াতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বাহিরে নয়, বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো। আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। আচ্ছা দিদি, দেখো, আমি যেদিন তোমাকে প্রথম কন্ট্যাক্ট করলাম, তুমি আমাকে বললে কয়েকটা পাঠাও পুরনো পডকাস্ট। আমি পাঠিয়েছি। এবার আমি পাঠাতে পাঠাতে তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাস চেক করেছি, সেখানে বাংলায় লেখা হই হই করে বাঁচি। আচ্ছা, এই হই হই করে বাঁচি বলতে তুমি কি বোঝো? এই হই হইয়ে তো অনেকের কাছে অনেক মানে। হ্যাঁ, এটা অনেকের হৈ হৈ করে বাঁচো মানে আনন্দ করে বাঁচো। এখন আনন্দ, আমার জীবনের সমস্ত পাঠই সমীর চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তখন ছোটবেলায় যখন শুনতাম সমীর চট্টোপাধ্যায় মানে যিনি আমার গান তৈরি করেছেন, যার গান আমি ডাকছে আকাশ ডাকছে বাতাস হৈ হৈ করে গাই। আ ওই মানুষটি আমাকে বলতেন একটা কথা, আনন্দ আর আমোদের মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা। হৈ হৈ করে বাঁচোটা মানে আনন্দ। আনন্দ মানে হচ্ছে আমোদ মানে হচ্ছে কিন্তু তোমার খুব ক্ষণস্থায়ী। হুম। হ্যাঁ? তুমি আমি কোথাও গেলাম, পার্টি করলাম, হি, হি করলাম, নাচলাম, হয়ে চলে এলাম, আমোদ হয়ে গেল। হ্যাঁ। আনন্দটা কিন্তু এখানকার। হুম। তাহলে তুমি যদি অন্তরের আনন্দের কথা বলো, সেই অন্তরের আনন্দের মাত্রাও তো পাল্টায়। হুম। হ্যাঁ, আজকে থেকে 20 বছর আগের তোমার একটা স্টেজ পারফরমেন্সের আনন্দ আর এখনকার স্টেজ পারফরমেন্সের আনন্দ যেটা তুমি উপলব্ধি করো, সেটা নিশ্চয়ই পাল্টেছে। এখন খানিকটা আমোদ হয়ে গেছে। আচ্ছা, এই জন্যই লোপামুদ্র মিত্রকে হয়তো মানুষ, কিছু মানুষ এখনও পছন্দ করে যে তুমি এত সোজা কথা বলো বলে। এই যে আমোদের কথা তুমি বলছো, এটাতে কি শিল্পসত্তাতে আঘাত করে? না, দেখো, আ যতই বলো, আগে বলতাম, আমি এই শব্দটা আগে ব্যবহার করতাম যে আমি শুধু আ এন্টারটেইনমেন্টের জন্য গান গাই না। আমার গানের মধ্যে অনেক কিছু পাওয়া হুম। থাকে, আমার অনেক গানের মধ্যে অনেক কিছু বলার থাকে। তা এইটাতে একটা সময় ভীষণ বিশ্বাসী ছিলাম। এখনো যে নেই আমি সেই কথাটা বলব না। আ যখন 'ধাদিনা নাথিনা' গাই, প্রচণ্ড হয়তো লোকে নাচছেন। আ কিন্তু যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে। হুম। শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে। এটার মধ্যে একটা ভীষণ হৈ হৈ করার কথা রয়েছে। শুঁয়োপোকাটা থাকলে কিন্তু আমরা শুঁয়োপোকা, আহা শুঁয়োপোকা। ওটা যতক্ষণ না প্রজাপতি হচ্ছে ততক্ষণ কিন্তু সে পূর্ণতা পাচ্ছে না। ঠিক। হ্যাঁ? হ্যাঁ। আর এই যে ধরো আজকের সময়, এই যে আজকে সোশ্যাল মিডিয়া, আজকে মানুষ এত কথা বলছেন, এত লিখছেন, যদিও সেটা সামনে এসে নয়, সবটাই আ পিছন থেকে মানে লুকিয়ে আ প্রচণ্ড। মানে আসল মানে আমি তোমাকে ফেস করতে সাহস পাচ্ছি না। না, সেটা কি আগে হতো? আমি তোমাকে একটু থামালাম। সেটা কি আগে করতো? হ্যাঁ, লোকে পিছনে কথা বলে তো চিরকালই। হুম। সেটা ঠিক আছে। কিন্তু সামনে এসে, "এই তুই খারাপ।" এইটা বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু এখন সেটা একটা জায়গা হয়ে গেছে, সেইখানেতে আ ভয়ংকরভাবে এসেছে। আর কিন্তু সেটা
এটা তো জীবনের নিয়ম যে আমার কাছে যেটা ভালো সেটা তোমার কাছে ভালো নাই হতে পারে। হুম। আমার সব গান সবার ভালো লাগবে তার কোনো রকম কোনো মানে নেই। কিন্তু এই সব মিলিয়েই বিষয়টা যখন আমি ধরো গাই, আমি তোমায় বলছি বটে যে আমোদ হয়ে গেছে। হ্যাঁ, লোকে আনন্দ করছেন, দেখছেন। কিন্তু আমি যে আনন্দটা, যে আমোদটা লোকে পাচ্ছেন, সেই আমোদটাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়াটাও কিন্তু আমার একটা আনন্দ। ঠিক তাই। এবং সেটা কিন্তু এই যে শিল্পসত্তার কথা বলছি সেটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে মনে হয় তোমার, তুমি মনে করো যে এটা একটা হ্যাঁ, দায়িত্ব। আমাকে ঈশ্বর পাঠিয়েছেন মানুষকে ভালো রাখার জন্য। এটা আমি বিশ্বাস করি। সেখানে আমার ১ম চেষ্টা থাকে যে আমি নিজে ভালো থাকবো। কারণ নিজে ভালো না থাকলে আমি কাউকে ভালো রাখতে পারবো না। ফলে আমি যখন গান গাইছি, আমি যদি নিজে এনজয় না করি, আমি তোমাকে কি করে আনন্দ দেবো বা আমোদ দেবো? যদি শব্দটা ছোট হয়। আনন্দ শব্দটা বিরাট, আমোদ শব্দটা ছোট। কিন্তু তাও তো আজকে যখন তুমি আ ভালোবাসার বা ভালোভাবে বাঁচার জন্য তুমি যখন গান শেখাও কিছু মানুষকে, বা গান নিয়ে তুমি গানের মননে ঢুকে থাকো, গান নিয়ে চর্চা করছো, গানটাকে ভালোবাসতে শেখাচ্ছ, সেখানে তো অনেক সময় এরকম হয় যে গানটা স্বরলিপির বাইরেও চলে যেতে পারে। হ্যাঁ, এটা তো আমার অনেক সময় হয়। আমার আবার মনে, মনে বিশেষ করে রবীন্দ্রনাথের সঙ্গে ভীষণ ঝগড়াও হয়। একটা সুরের জায়গায় এখন মনে হয় যে সবাই শুনলে আমাকে হয়তো মারবেন। মানে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি। আমার এটা হয়। আমি কি করব? আমার রবীন্দ্রনাথকে মানে যদি উনি সামনে থাকতেন, আমি বলতাম যে এটা এখানে না করে এটা এখানে করলে ভালো হতো। আমার ভীষণ পীযূষকান্তি সরকারের কথা মনে পড়ছে। সেই সময় আমি তখন খুব ছোট, এবং সেই সময় সব কিছুই বিশ্বভারতীর আন্ডারে, একটা সুর এদিক ওদিক করা যাবে না। সেই সময় উনি গিটার নিয়ে যখন রবীন্দ্রসঙ্গীত গাইছেন, তখন কত বিরোধ উনি তখন ফেস করছেন। সুর পাল্টেছে অনেক জায়গায়। আহ, আজ তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তোরই, বানটা কেন বানের মতো হবে না, সেই নিয়ে উনি স্টেজে দাঁড়িয়ে দরাজ গলায় বলেছেন, বসে, বসে গাইতে কিছু গান দাঁড়িয়ে গাইলে দাঁড়িয়ে গাইছেন, এবং গান উনি পড়িয়েছেন মানুষকে স্টেজে। এই তোমার কথায় আমার মনে পড়ে গেল ওনাকে। কিন্তু একটা কথা বলো, আজকের দর্শক যারা ধরো একদম জেন জি আমরা যাদেরকে বলছি, এই জেন জির মধ্যেও কিন্তু অসম্ভব মিউজিক প্রেমী ছেলেমেয়েরা এখন হ্যাঁ, রয়েছে যারা ভীষণ মিউজিক স্বাভাবিক। ভালোবাসে। হ্যাঁ। তাদের কাছে তুমি যে গানগুলোকে গাইছো, যেমন কবিতা থেকে সুর প্রয়োগ করে সেটাকে গানে নিয়ে যাওয়া, একটু আগে তোমাকে বলছিলাম অবনী বাড়িয়াছ, শক্তি চট্টোপাধ্যায় অবনী বাড়িয়াছ যেটা ভেবে লিখেছিলেন, লোপামুদ্রা মিত্র সেটা যেভাবে গাইছেন, সেটার মধ্যে কি কোনো মিল ফাঁক বা কোনো রকম কিছু বোঝানোর জায়গা তোমার মনে হয় দরকার আছে? দেখো, আমার বোঝানোর কোনো দায় নেই। এটা আমি সবসময় আমার নিজের ক্ষেত্রে বা মানে যেকোনো কিছুর ক্ষেত্রেই আমার মনে হয় যে আমি আমারটা যেটা বুঝছি, আমার দায় সেটা, আমারটুকু। এবারে আমি আমার মতো করে একটা জায়গা, আমার বোঝাটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। আমার অনুভূতিটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এবার তোমার অনুভূতিটা সেটা যদি অন্যরকম লাগে বা ভালো না লাগে, হতেই পারে। যেমন 'অবনী বাড়িয়াছো'টা নিয়েই আমি হুম। কথা বলছি। আমার রবীন্দ্র সদনেই একটা আম আ গানের পর তার নিচে সেই গানটা 'অবনী বাড়িয়াছো' গাওয়ার পরেই আ সোশ্যাল মিডিয়ায় ভীষণ লিখেছিলেন, "এটা কি হরর ফিল্ম?" আচ্ছা। যা খুব আজেবাজে। কি এটা কি চিৎকার হচ্ছে, এটা হচ্ছে। ঠিক আছে, তাদের কাছে আমার তাতে কোনো অসুবিধা লাগেনি। মনেই হতেই পারে, হতেই পারে। হতেই পারে। হুম। কারণ এটা তোমার বোঝাটাকে তো আমি মানে অশ্রদ্ধা করতে পারি কিন্তু না। কিন্তু দর্শক হিসেবে আমি যদি তোমাকে আজকে না চিনতাম, তোমার কোনো অনুষ্ঠানে আমি আমি গেছি, আমি কি হঠাৎ কোনো কাজ নেই বলে লোপমিত্র মিত্র গান শুনতে গেছি? নাকি লোপমিত্র মিত্র কীরকম গান গান, সেটা কিছুটা আমার সেই ফ্লেভারটা আমার জানা, সেটা জেনে গেছি। এইখানে একটু সমস্যা আছে। সমস্যা আছে বলতে লোপামুদ্রা মিত্রর আ ২ টো সত্তা আছে স্টেজে। যে ২ টো সত্তা সম্পূর্ণ আলাদা। আবার কিছু, কিছু সময় দুটোর খুব মিল আছে। একটা সত্তা হচ্ছে লোপামুদ্রা মিত্র জানেন যে
আজকে যারা শুনতে এসেছেন তারা লোপামুদ্রা মিত্র, তার কবিতার গান, তার মনন, তার জীবন, তার সবকিছু জানেন, জেনে আসছেন, যেটা আমি হয়তো বছর ৫ একবার কি ২ বছরে একবার করার চেষ্টা করি। সেখানে যারা, ধরো আমি রবীন্দ্র সদনের বলছি, রবীন্দ্র সদনে যে কজন দর্শক আসবেন তারা কিন্তু ওটা জেনেই আসবেন, এবং এটাও তারা জানবেন যে রিকোয়েস্ট করলেও হয়তো বেণুমাধবটা গাইবে না। হ্যাঁ। আবার আরেকটা সত্তা আছে লোপামুদ্রা মিত্রর। সে যখন খুব খোলা জায়গায় একটা খোলা মাঠে গান গাইতে যায়, তখন সে ওই একেবারে আম আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে ধেই নাচন। ধেই, ধেই করে নাচছি সেখানেতে। ফলে সেখানে অনেক সময় আ ওই ওই দর্শকটাও আবার অনেক সময় গাইতে, গাইতে বুঝে নিতে হয় যে না, এরা লোপামুদ্রা মিত্রকে শুনতে এসছে। বা এক সময় এমন আ কিছু, কিছু, ধরো হঠাৎ করে ঐরকম একটা মাঠের মধ্যে রিকোয়েস্ট এলো ২ জন ৩ জন, অবনী বাড়ি আছে। আমি এটা প্রশ্ন করতাম এক্ষুনি তোমাকে। হুম। আছেন কিন্তু। মানে এই যে আমরা সবসময় বলি না যে শ্রোতারা বদলে গেছেন, শ্রোতারা পাল্টে গেছেন, শ্রোতারা শোনেন না। এই কথাটা একদম ঠিক না। আমি শ্রোতাকে যেভাবে আমাকে চেনাচ্ছি, জানাচ্ছি, শ্রোতা সেভাবেই। আমার আজকাল ভীষণ মনে হয় যে মানুষ ভীষণ কষ্টে আছে। সেখানে আমি আবার তাকে টেনে আবার তাকে আইডেন্টিটি ক্রাইসিস এর মধ্যে ফেলে দেব? যে ছেলেটা, আমি এই কয়েকদিনের মধ্যে একটি ছেলের পরিচয় পেয়েছি। আমার আমার অন্য কাজের প্রথার সূত্রে। সেই ছেলেটি ২ টো বিষয়ে এমএ করেছে। আম ২ টো গভীর বিষয়ে এমএ করেছে। বিয়ে তো করে ইচ্ছে ছেড়ে দাও। তারপর তার বিভিন্ন পড়াশুনো। তারপরে সে আ কাজ খুঁজছে প্রথার মতো একটা জায়গায়, সেলস বা ইত্যাদি এরকম কোনো একটা জায়গায়। হুম। তারপরে আমি যদি সেই ছেলেটা আমার গান শুনতে আসে, আমি তাকে আবার আইডেন্টিটি ক্রাইসিস এ ফেলবো? যে তুই কে আর তুই কি করছিস? কারণ আমাকে তো সারভাইভ করতে হবে, আমায় বেঁচে থাকতে হবে। আমি বলছি হৈ, হৈ করে বাঁচো, একটা জীবন নষ্ট করো না সেটাকে। ফলে সেই ক্ষেত্রে আমি তখন দেখি যে অ্যা ও আচ্ছা, অবনী বাড়ি আছে শুনতে চাইছেন? মন খারাপ করবেন না। বা বেণী মাধব। বেণী মাধবের মধ্যে আমি কোনো দুঃখ পাই না। ঠিক। আমি ভীষণ পজিটিভ একটা জায়গা পাই। আমি একটা ভীষণ জীবন পাই, আমি একটা ভীষণ জেহাদ পাই, আমি একটা প্রচণ্ড ভালোবাসা জড়িয়ে থাকা পাই, আমি একটা আম এগিয়ে যাওয়া পাই। যে একটা কোনো একটা মানুষ যদি ফোকাসড হয় যে আমার দূরত্বটা ওইটা, আমি ওইখানটায় পৌঁছবো। সেটা যদি বেণীমাধব হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে তুমি তখন যখন গাইছো কেমন হতো আমিও যদি নষ্ট মেয়ে হই, তাহলে বলি বটে, কথাটার একটা ভীষণ, হ্যাঁ, হ্যাঁ, তার কিন্তু মধ্যে একটা এটারও তো জেহাদ আছে। আমি সেটাই বলছি। হ্যাঁ, ঠিক। তারপরে এটা জয়দার কবিতায় ওইখানে শেষ হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু গানে আবার বলছি যে একটা আমি লুপ আছে। লুপ আছে, বেণীমাধব ঠিক। তোমার বাড়ি যাবো। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবোতে নেই? আমার এসে যায় না তুমি আমার কথা ভাবছো কি না বাবা ভাবছো। আমি হচ্ছে তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি যাবো। যাবো, যাবো, যাবো। কি অসাধারণ ভাবনা। মানে এইটা না মানে এখন হয়েছে আমার, বুঝেছো? যখন 96 এ আমি বেণীমাধব গিয়েছি বা তখন আমি কিন্তু এইভাবে মানে ভাবিনি কখনো বেণীমাধব। তার মানে তুমি বলছো জীবন দর্শনে লোপামুদ্রা মিত্রর একটা অধ্যায় পেরিয়ে এসেছে। অবশ্যই। আজকে দাঁড়িয়ে সেই জীবন দর্শনকে তুমি গানের বাইরে কিভাবে দেখো? তুমি লোপামুদ্রা মিত্র নও। তুমি তোমাকে খুব এত অসংখ্য মানুষ চেনেন না। তুমি জীবনবোধকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, আমি হয়তো লোপামুদ্রা মিত্র নই। কিন্তু আমি এমন কেউ একজন, আম আ ১ম কথা দেখো, আমি লোপামুদ্রা মিত্র সেই অর্থে দেখতে গেলে মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জীবনে কোনো কাজ করতে গেলে, জীবনে কোনো আম যেকোনো কাজ করতে গেলে, কর্মই বলতে গেলে, সেখানে কিন্তু সবসময় লোপামুদ্রা মিত্র হওয়ার দরকার হয় না। কারণ আমি যে মানুষটির কাছে বড় হয়েছি, যে মানুষটির জন্য আমি লোপামুদ্রা মিত্র, সেই মানুষটি কিন্তু সমীর চ্যাটার্জি হননি। তিনি কিন্তু একদম নিভৃতে থেকে গেছেন।
অথচ তার জন্য কিন্তু একটা মানুষ আজকে এত বছর গান গেয়ে যাচ্ছে। তুমি অবনীর কথা বলছো, বেণী মাধবের কথা বলছো, সব কিছু কিন্তু তারই জন্য। ফলে তোমার কর্মটা যদি তোমার থাকে, তোমার কাজটা যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি কে হলে সেটাতে খুব একটা কিন্তু আহ, কিছু এসে যাওয়া উচিত নয়। হয়তো সেই কর্মটাকেই লোকে আইডেন্টিফাই করছে। হ্যাঁ, তোমার ধরো কিচ্ছু না, আমাকে কেউ চেনে না। আমি খুব ছোট্ট ছোট্ট করে কিছু জায়গায় কিছু কাজ করি, সেটা আমায় নাই চিনলেন, ওখানে তো আমার স্যাটিসফ্যাকশন। আমাকে কেউ রেকগনাইজ করলো কি না সেই করলো, জন্যই মনে হয় তুমি লিখতে পারো হই হই করে বাঁচি। হ্যাঁ, আমি হৈ হৈ করে বাঁচি এবং আমার এই হৈ হৈ করে বাঁচার মধ্যে প্রচুর ক্ষোভ আছে, প্রচুর দুঃখ আছে, প্রচুর কষ্ট আছে, প্রচুর না পাওয়া আছে, প্রচুর পাওয়া আছে। মানে পাওয়াটার মানে সেটার দাঁড়িপাল্লায় সেটার তো কোনো হিসেব নেই, ঠাং করে আওয়াজ হয়ে যাবে। কিন্তু প্রচুর এই দিকটাও অনেকটাই আছে, কিন্তু তারপরেও আমি হৈ হৈ করে বাঁচি। আমার কি দুঃখ হয় না? আমার কষ্ট হয় না? আমার কান্না পায় না? নিশ্চয়ই পায়। আর এগুলো না পেলে তো আমি মানুষই নই। একটা মানুষ হৈ হৈ করে বাঁচি বলতে শুধু শুধু হ্যাঁ হ্যাঁ করে বেঁচে গেল, এটা তো কোনো কথা না। হতে পারে না সেটা, নিশ্চয়ই তাই। দিদি একটা কথা বলো, আমরা এই যে আমরা টিকটকার্সে যে কাজগুলো করি, আমরা মেন্টাল ওয়েলবিং নিয়ে কাজ করছি, আমাদের কাছে অনেকে আসেন আমাদের ক্যাফে সেশনে। তোমাকে আগের দিন বলছিলাম যেটা অফলাইনে বাড়িতে বসে, যে এরকম আসছেন, তারা কথা বলছেন, তারা গল্প করছেন, তারা ফিরে যাওয়ার পরে কিছুদিন কিন্তু এই ট্রান্সে থাকেন, মানে এই ভালো থাকার একটা ট্রান্স থাকে মানুষের। যখনই আমাদের সংস্পর্শে আসছে তারা তারা তারপরে কিছুদিন থাকছে, কিন্তু একটা সময়ের পরে সেটা না ডিপ করছে, সেটা ডিপ ডাউন করে। তখন আবার একটা ট্রিগার দরকার হয়, আবার তাকে উজ্জীবিত করার একটা ট্রিগার, সেটা আমরা নাও হতে পারি, অন্য কেউ হতে পারে। কিন্তু এই যে একটা অসিলেশন, এই অসিলেশনটা কি কোনোভাবে গান বা যে কোনো শিল্প সাহায্য করে? এটা একটা পার্ট আমার প্রশ্নের। আরেকটা পার্ট আমাকে বারবার সবসময় জিজ্ঞেস করি আমি ভিতরে ভিতরে, শিল্প আর শিল্পীর মধ্যে কি কোনো তফাৎ আছে? উম, এটা খুব কঠিন প্রশ্ন, ভাবিনি কখনো। আহ, শিল্প তো শিল্পর মতো চলে, শিল্পীও অ্যাকচুয়ালি সবাইকে কি শিল্পী বলা যায়? হুম, আমার ওখান থেকেই প্রশ্নটা করা তোমাকে, সেখান থেকেই প্রশ্নটা করা। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা ভীষণ মাথায় ঘোরে যে আমি কি নিজেকে শিল্পী বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আমি পারি না। কেন সেটা? আমি আজকে গায়িকা, এতদিন পরে আমি কেন? গায়িকা, আমি এন্টারটেনার, আমি শিল্পী নই। একজন শিল্পী হতে গেলে তার যতটা তার শিল্পের মধ্যে থাকা উচিত, আমি সবার সামনেই বলে যাচ্ছি কথাটা, আমার আহ, বর কিন্তু, আমার স্বামী কিন্তু সে শিল্পী আমার কাছে, আমার কাছে, কিন্তু আমি নই। আমি খানিকটা হাতড়ে বেড়াই, আমাকে লিখে রাখতে হয় হৈ হৈ করে বাঁচি। এটা খুব মানে ভীষণ কঠিন কথা বললে। এই যে লিখে রাখতে হয় হই হই করে বাঁচি, এটা সত্যি কিন্তু একটা ইন্ট্রোস্পেকশন। এই যে আমিও বলি তোমাকে তোমাকে তোমার সঙ্গে অনেক কথাই হচ্ছিল, তুমি আমায় জিজ্ঞেস করলে সাইকোলজিস্টের কাছে তোমায় যেতে হয় কেন। আমায় যেতে হয় কারণ আমাকে মাঝে মাঝে নিজেকেও, সব জানি, সব বুঝি, সব ওইটুকু বুদ্ধি আছে, কিন্তু তবুও আমাকে মাঝে মধ্যে আহ, ওই একটা বুস্ট আপ। একটা চাঁটি মারতে হয় কাউকে। সেটা অনেক সময় সাইকোলজিস্ট মারেন, অনেক সময় আমাদের উপর থেকে কেউ মারেন, কোনো ঘটনাতে হয়, তাতে আবার করে বিষয়টা একটা বুস্টিং দরকার হয় মাঝে মধ্যে। কিন্তু এখানেও যখন ধরো সাইকোলজিস্টকে, আমি একজন রক্তমাংসের মানুষ, আমি সামনে বসে আছেন, তার সাথে আমি কথা বলছি, আমার যা কিছু ভিতরে ঘটছে মনের মধ্যে তাকে আমি প্রকাশ করছি, তিনি তার প্রফেশনাল এবং তার অভিজ্ঞতার সাথে তিনি আমাকে সাহায্য করছেন, এটা একটা পার্ট। কিন্তু তুমি যখন ওপরওয়ালার কথা বলো, যিনি রক্তমাংসের নন, তিনি শুধুমাত্র একটা বিশ্বাসে আমি তাকে যাপন করি, এই বিশ্বাসটা এইটুকুই কি আধ্যাত্মিকতা? এবং যদি বলো হ্যাঁ, আবার ওই প্রশ্নে ফিরছি, শিল্পীর আধ্যাত্মিকতার মধ্যে কি শিল্প বাঁচে?
100 বার। মানে আমি তো একটু হয়তো তোমাকে আরেকটু হেল্প করলাম এটাতে। সেই দিক দিয়ে দেখতে গিয়ে দেখো, ধরো আমার বর আবার আমাকে যেমন বলে যে আমি শিল্পী, কেননা আমি শুধু উনি কেন, সারা পৃথিবীর মানুষ বলছে না, তোমাকে। আমরা দুজনে খুব কাছাকাছি থাকি তো, আর আর আমরা দুজনে খুব ক্রিটিক্যাল মানুষ দুজনের প্রতি। আচ্ছা। হ্যাঁ, এইটা আমাদের খানিকটা সুবিধাও হয়। আর আমাদের যতটুকু ব্রিজ, সেটা কিন্তু ম্যাক্সিমাম কেন মানে 99.99% হচ্ছে মিউজিক আমাদের ব্রিজটা, আমাদের কাজ। হ্যাঁ? আর সেইখানেতে আ আমি একটা জিনিস আমি বুঝি, আমি যখন ধরো কোথাও কোনো গানের মধ্যে যাই, মানে ধরো এইটা ভীষণ ফিল করেছি, এটা নিশ্চয়ই সবাই ফিল করেন, যে যখন তুমি একটা শিল্পর মধ্যে ঢুকছো, তখন তুমি কিন্তু একটা আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছ। এবং সেটা কিন্তু তুমি কোনো বাইরের থেকে, যদি কেউ করেন কিনা আমি জানি না। আমার ধারণা বাইরের থেকে মানে খুব সুপারফিশিয়াল হয়ে তুমি শিল্পটা করতে পারবে না। আমি নিজেকে শিল্পী বলি না, এই কারণে বলি না যে আমার গানের জন্য আমার যেমন, আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কেউ বিশ্বাস করেন কিনা, আমিও বিশ্বাস কিভাবে করি কিনা জানি না। আমি খুব এটা কল্পনা করি যে আমার আরেকটা জন্ম আসুক, যে জন্মটায় আমি পুরোপুরি গান বাজনা করব। এবং এখন করছো না পুরোপুরি? না, না। এই যে বললাম হৈ, হৈ করে বাঁচিটা লিখতে হয় আমাকে। লিখতে হয় তোমাকে। আমার প্রথা করার প্রয়োজন ছিল না। আমার আ আমার সবকিছু এরম করে করি আমি। যা করি ঠিক মন দিয়েই করি, হয়তো যতটুকু করি মন দিয়েই করি। কিন্তু তার মধ্যে একটা সম্পূর্ণতা পাওয়ার এখনো প্রয়োজন আছে। সেইজন্য আমি বলি যে আমার আরেকটা জন্ম দরকার, যেখানে আমি অনেকে বলেন, "কেন বলো তুমি? এখনো তো গান শিখতে পারো, এখনো তো।" না, সব বয়সে সবটা হয় না। এটা ভীষণ ধ্রুব আর সত্য যে কাজ একটা। আমি শুরু করেছি, কিছু কাজ, হুম। সেই কাজ আমি মাঝপথে ছেড়ে দিতে পারি না। কারণ আমার সঙ্গে আরো ৫ জন জড়িয়ে রয়েছেন সেখানেতে। আমার কাছে মানুষের কিছু এক্সপেকটেশন রয়েছে। কিন্তু গান, কবিতা, এর যে এটার যে চয়ন বা এটার ভিতরে যে ঢুকে গিয়ে সেটাকে তুমি যেভাবে উপলব্ধি করো, তোমার উপলব্ধি মতো তুমি সেটাকে প্রকাশ করলে গানে বা কবিতায়, আমার উপলব্ধি অনুযায়ী আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। আমি যেমন তুমি বেণী মাধবের এক্ষুনি এক্সাম্পল দিলে, আজ অবধি বেণী মাধবকে কেউ এইভাবে আমার নলেজে, আমার সীমিত নলেজে, আমি জানি না কেউ ভেবেছে কিনা যে বেণী মাধবের মধ্যে একটা প্রচণ্ড জেহাদ আছে, একটা প্রচণ্ড পজিটিভিটি আছে পৌঁছনোর। সেটা এইভাবে কতজন ভেবেছে আমার খুব ডাউট লাগে। ঠিক একইভাবে এরকম প্রচুর সৃষ্টি আছে, শক্তি চট্টোপাধ্যায়ের আছে, রবীন্দ্রনাথের আছে, যেটা আপাতভাবে পড়ে মনে হয় ভীষণ দুঃখ, ভীষণ একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কিন্তু তার মধ্যেও কিন্তু ভীষণ একটা পজিটিভ আউটকাম আছে। এই পজিটিভ আউটকামটা চুজ করাটা কি আমাদের শিখতে হয় দিদি? হ্যাঁ, অনেকে আম আজকাল অনেক রকম কথা শুনি। যেহেতু আমার একটা সময়ের পর থেকে আ আমার ভালো লাগে বেশ খনন করতে বিষয়গুলোকে। যে কে কিভাবে ভাবছে, কে কিভাবে দেখছে। মানুষের সঙ্গে মিশি ওইজন্য বেশি। বেশি কথা বলি আমি অনেক সময়। আ তাতে করে আ সেইটা আমার একেক সময় অসুবিধা যে হয় না তা বলব না। কিন্তু অসুবিধাটা কেন? কিছু বিষয় না আমি এখনো পর্যন্ত আ উপলব্ধি করে উঠতে পারিনি। মানে আমার যতটুকু আমি জানি, সেইটার থেকে না তোমাকে এই উত্তরগুলো আমার দেওয়া উচিত নয়। এটা দিলে আমার চাপিয়ে দেওয়া হবে হয়তো কিছু। কেননা আমি একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমার একটা বয়স হয়েছে, আমার একটা জনপ্রিয়তা আছে। হয়তো এমন অনেকে আছেন যারা আমার কথায় বিশ্বাস করেন। আমি সেইটা পুরোটা উপলব্ধি না করে, পুরোটা না বুঝে আমার বোধহয় বলাটা, সেখানে তাহলে সেই রুমটা তৈরি হয়ে যায় তার কাছে, যে যে তিনি এটাই। তার মতো করে হ্যাঁ। একটা ওটাকে তৈরি করতে, যেটা হয়তো তুমি আদৌ বলছো না না, বা ভাব। হয়তো এটা আমার হয়তো কেন, অনেক কথাই জীবনের সঙ্গে পরিবর্তিত হতে থাকে। এই যে আমাকে একজন বলেছিলেন, "তোমাদের মেন্টালিটিটাই মিডল ক্লাস মেন্টালিটি।" হোয়াট ইজ মিডল ক্লাস মেন্টালিটি? বলছি,
তুমি রিচ ভাবো, তুমি রিচ। বললাম আমি তো রিচ, আমার মতো রিচ মানুষ খুব কম আছে, কিন্তু সেটা কি অর্থ দিয়ে ভাবতে হবে? এই যে মানুষের কোথায় প্রয়োজন, কোনটা প্রয়োজন, মানে রিচনেসটা কোনখানে, মানে আমি কোথায় রিচ হব, কোনটায় আমি আনন্দ পাবো, কোনটা লোক দেখানো আর কোনটা লোক দেখানো নয়, এটা যত দেখছি, যত বড় হচ্ছি বা বুড়ো হচ্ছি, তত বিষয়গুলো আস্তে আস্তে বদলে 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 যাচ্ছে। ফলে এই কিছু কথা আমার না বলা উচিত নয়, তাহলে যে কারণ তোমার বিষয়টা হচ্ছে খুব ডেঞ্জারাস বিষয় একটা। হ্যাঁ, সত্যিই তাই। এটা সত্যি একটা ডেঞ্জারাস বিষয়, কারণ ভীষণ মিস্টিক এই বিষয়টা। এই বিষয়টা সত্যি কিভাবে কার কাছে ধরা দেবে সেটা অন্য দিক থেকে বসে কেউ বুঝতে পারে না। ভালো থাকার তো অনেক বর্ণনা আছে, অনেক ডেফিনেশন আছে, অনেক শেডস আছে মানুষের। তার ভালো লাগা, ভালো থাকা, ভালো জীবন যাপন করার মধ্যে বিভিন্ন তার স্টেপস আছে। কিন্তু কোথাও গিয়ে একটা সবাই আমরা, আমি মনে করি একটা সুতোতে কিন্তু আমরা সবাই বাঁধা। সেই সুতোটা কিন্তু আমার মনে হয় একটা একটা আননোন ট্রাস্ট, যে ট্রাস্টটায় আজকে তোমার সাথে আমার হয়তো স্বল্প দিনের আলাপ, কিন্তু কোথাও একটা ট্রাস্টের জন্য তুমি তো এসেছো আমার কাছে। না, দেখো তোমাকে আমি প্রথম বলেছিলাম আমি আজকাল আমি অনেক কথা বলে ফেলেছি, আমি আর হুম কথা বলতে হুম, চাই না। তুমি বলেছো, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তোমার বিষয়টা একটু অন্যরকম লেগেছে আমার। এই বিষয়টা নিয়ে আমাকে আমি বলতে চাইলেও এই বিষয়টা নিয়ে মানুষ আমাকে মানে এই যে বেণীমাধব আমার কাছে বেণীমাধব ওইটুকু নয়, এটা আমি অনেক জায়গায় বলার চেষ্টা করি। এমনকি আমি স্টেজেও বলি কথাটা। সেটা কতজন বুঝতে পারেন আমি জানি না, যে বেণীমাধব আমার কাছে মিউজিক। কিন্তু যে কজন বোঝেন, যে কজন উপলব্ধি করেন, সেটাই আমার কাছে বিরাট পাওয়া। মানে ওইটাই আমি সেটাই হয়তো তোমার ওই রিচ হ্যাঁ, ফ্যাক্টরটার হ্যাঁ, একটা পার্ট। হ্যাঁ, একদম। মানে সেখানে তুমি রিচ সেখানে হয়ে আমি ওঠো। আমি রিচ হয়ে উঠছি না, এবং যিনি বুঝছেন তিনিও রিচ হচ্ছেন। তিনিও রিচ হচ্ছেন। এবং এইটা এনরিচমেন্ট যেটাকে এনরিচমেন্ট আমরা যেটা বলি, বলে। ঠিক তাই, ঠিক তাই। এবং এই এই এটা একটা কন্টিনিউয়াস লুপে চলতে থাকে মনে হয়। আর এটা তো সবাইকে তো সবকিছু বোঝানো যায় না, সবাই সবটা পারেন না। হুম আহ, এটাও আবার ডেঞ্জারাস বিষয়, এটা বলতে গেলেও অনেক ওই তোমার ভাষায় মিস্টিক জায়গার মধ্যে দিয়ে ঘুরতে হবে। এবার একটু অন্য জায়গায় আসি। অন্য জায়গা বলতে, আমরা যেহেতু পজিটিভিটি নিয়ে কাজ করছি, ইন্সপিরেশনাল টকস নিয়ে কাজ করি, ইন্সপিরেশনাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করি, তোমার সাথে অফলাইন যখন অনেকবার না, কয়েকবার কথা হয়েছে, সেটা হোয়াটসঅ্যাপে হয়েছে, সামনাসামনিও হয়েছে, তোমার কাকুর কথা তুমি বারবার ফিরে এসেছে, যে তোমার ওয়ান অফ দি ভাইটাল ইন্সপিরেশনস তোমার জীবনের। কিন্তু সেই ইন্সপিরেশনটা যখন উনি কি জানতেন যে উনি তোমাকে ইন্সপায়ার করেন? এবং সেই ইন্সপিরেশনের যে প্রসেস, যে মেথডোলজি, সেটা তো এখনকার ইন্সপিরেশনাল স্পিকারসদের মতো নয়। আমার কথাটা এখানেই। আমি আরেকজনের সাথে যখন বলেছি, জানো আজকে লোপাদি আসবে আমার স্টুডিওতে, আমরা একটা সেশন রেকর্ড করছি, আমি ফার্স্ট রিপ্লাই পেলাম, আচ্ছা উনি তো ভীষণ ইন্সপিরেশনাল ব্যক্তি, ওনার সাথে কথা বললেই আমার ভীষণ ইন্সপায়ারিং লাগে ওনাকে। এটা কি তুমি জানো? জানি। তার মানে তুমি ওখানে, এই যে তুমি একটু আগে বলছিলে যে তোমাকে যেহেতু যেতে হয় সাইকোলজিস্টের কাছে, এবং তুমি এটা জেনেই যাও যে আমি কেন যাচ্ছি, সেই জানার মধ্যে এটাও একটি জানা তাহলে। এটা আমি খুব জানি যে আমি ভীষণ ইন্সপায়ার করি, আহ, এবং সবথেকে বড় কথা আমার যেটা আরও ভালো লাগে, আমি মেয়েরা তো একটুখানি আমার মনে হয় একটু আউটস্পোকেন, মেয়েরা একটুখানি মানে পুরুষরা একটুখানি, আমি পুরুষ, আমি সব কিছু তো বলতে পারি না, আমি এই জায়গায় গিয়ে একজন মহিলাকে বলবো আহ, যে আপনাকে আমার দারুণ লাগে। সেক্ষেত্রে মেয়েদের আমি বুঝি ভীষণ, এবং মেয়েরা আমাকে এটাও বলেন যে যে কথাটা বলতে পারি না সেই কথাটা সেভাবে আপনি বলে দেন। এইটা আমার দারুণ লাগে। এটা আজ বলে না, এটা হচ্ছে একেবারে আমার জীবনের শুরুতে, এবং তখন হয়তো আরও বেশি
তখন তো তুমি মঞ্চে দাঁড়িয়ে মঞ্চে বলেছো। দাঁড়িয়ে অনেক কথা বলতে পারতাম। এখন আমি একটু চুপটি করে গেছি। এখন সব কথা সব জায়গায় সব রকমভাবে বলা যায় না। কারণ তখন তো আর ওই ভয়ঙ্কর আ ওই যন্ত্রটা ছিল না। এত আ টেকনোলজি ছিল না যে আমার কথার অগ্র-পশ্চাৎ কেটে একটা কেটে অদ্ভুত একটা, কথা হ্যাঁ। জায়গায় বসিয়ে দেবে। ফলে তখন অনেক বেশি এখনো হয় না তা নয়। সে আমার ক্ষেত্রে হোক। মানে আমার মাও একটা কথা বলতেন যে, "কে কি ভাবলেন, কে কি করলেন সেটা নিয়ে তোর কিছু আসা যাওয়া উচিত নয়।" কিন্তু এখন এই ট্রোলিং বিষয়টা এমন একটা জায়গায় হয়েছে না, সেই জায়গা যে সবসময় অস্বীকার করা যায় তা নয় কিন্তু। আর আমি এটা একদম পছন্দ করি না। আমার পার্সোনাল জায়গায় গিয়ে লোকে কথা বলবে, এটা আমি একদম পছন্দ করি না। মানে জাস্ট পছন্দ করি না। কিন্তু তুমি বলবে, "তাহলে তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো কেন?" আমার আবার বেশ ভালো লাগে। বেশ অনেক মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। বুঝতে পারছি এই মানুষটা লুকিয়ে, লুকিয়ে কথা বলছে। এই মানুষটা সত্যি কথা বলছে। এই মানুষটা ফেক। এই মানুষটা এটাও বেশ মজা। জয় বলে, তোমার এত সময় আছে?" আমার বেশ সময় আছে। কারণ আমি মানুষ ভালোবাসি। যাকে যতটুকু বোঝা যায়। যদিও ওটা একটা ফেক ব্যাপার পুরোটা, সবটা বোঝা যায় না। তবু ভালো লাগে। হুম। তো তোমার যে এই যে এত এত তোমার ফলোয়ার্স যারা তোমাকে অ্যাডমায়ার করেন, দে লুক আপ টু ইউ, এরকমও ফলোয়ার্স আছে যারা তোমার জীবনযাপনটাকেও তারা তাদের মতো করে, তোমার মতো করে তারা বাঁচতে চাইছে। এটা কি তুমি কখনো রিলিজ করো? না, এটা আমার ভেতরে না সারাক্ষণই এইটা একটা খুব নেগেটিভ ব্যাপার। আমার খুব মাঝে, মাঝে ভয় লাগে। কারণ আমি যেহেতু আমি গান শেখাই যেটা, সেটা আমি বলি গান মন। মানে আমার কাছে এসো মন ভালো রাখার জন্য। কারণ গান শেখার জন্য কলকাতায় প্রচুর মানুষ আছেন যাদের কাছে তুমি গিয়ে সঠিকভাবে গান শিখবে, সঠিক রবীন্দ্রসঙ্গীত শিখবে, সঠিকভাবে নজরুল। কিন্তু আমার কাছে এসে তুমি গানটা শেখো যে গানটা কিভাবে তুমি রিয়ালাইজ করবে, গানটা কিভাবে তুমি বলার চেষ্টা করবে। তুমি এট লিস্ট নিজের ভিতরের মধ্যে আ গানটা নিয়ে বসবাস করতে পারো। এইটার জন্য আমি গান শেখাবো, আর কিছুর জন্য না। কিন্তু সেই ক্ষেত্রে তারা আসে আমার কাছে, একটা ভরসা করে আসে, একটা ভীষণ ইন্সপায়ারিং জায়গা আমি তাদের কাছে, এটা আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি। কারণ তারা বলে যে, "এখানে আসার জন্য আমরা ওয়েট করে থাকি।" সবাই নয়, মানে কিছু জনের কথা বলছি আমি। আমরা ওয়েট করে থাকি। তাদের আমি আম কি পাই না সেটা, কিন্তু তারপরেও একেক সময় তো আমি তো একটা সাধারণ মানুষ। সাধারণ মানুষ মানে আমি সাইকোলজির কিচ্ছু বুঝি না। হ্যাঁ? মানে আমি সেইভাবে আমি তো আমার যতটুকু শক্তি আমি এই শক্তিটুকু দিয়ে চেষ্টা করতে পারি যে আমার যতটুকু বোধ, যতটুকু বুদ্ধি সেটা দিয়ে আমি তার কাছে করতে পারি। কিন্তু তারপরে যখন দেখি যে না, এ তো আমার উপর ডিপেন্ড করে ফেলছে, তখন আমার তাকে বুঝিয়ে বার করাটা, তখন আমার ওটা খুব আতঙ্ক লাগে। যে এমন কেউ আমায় ভেবে না ফেলুক যে এ হচ্ছে মানে ১ম কথা, আমি সর্বংসহা নই। আমি একদম সাধারণ মানুষ। আর আরেকটা হচ্ছে যে আমি কিছু জানি না। একটা অদ্ভুত প্রশ্ন এটার থেকে আমার মাথায় ঘুরলো। এই উত্তরটা তুমি নাও দিতে পারো যদি চাও। প্রশ্নটা হচ্ছে, তুমি কি খুব সহজে ডিট্যাচড হয়ে যেতে পারো? না, এটা আমার সমস্যা। আমার ডিট্যাচমেন্ট বলে কোনো পদার্থ নেই। আমি সবটাই অ্যাটাচমেন্ট। সেই জন্যই তোমার এই হৈ হৈ করে বাঁচার মধ্যেও দুঃখটা রয়ে যায়। হ্যাঁ। না, তবে আমি ভাবি যে দুঃখটা পার্ট। হ্যাঁ, নিশ্চয়ই পার্ট। কিন্তু এই হৈ হৈ করে বাঁচার মধ্যে যে দুঃখটার কথা আমি বলছি, সেটা কিন্তু ওই দুঃখটা নয় যে তোমার ছোটবেলায় তুমি কি কি না, না, ট্রমার মধ্যে না, দিয়ে না, না, গেলে না। সেই সব দুঃখ নয়। এই দুঃখটা হচ্ছে আজকে তোমার সাথে আমার একটা ভীষণ মানে হৃদ্যতা হলো, তোমার বাড়িতে আমি ভাইফোঁটা নিতে গেলাম, তুমি রাখি পরালে, একটা ভীষণ ভালো সম্পর্ক হলো। হঠাৎ কোনো একটা কারণে তুমি জানলে যে আমাদের এই সম্পর্কের ট্রাস্টটা কোথাও ভেঙেছে। এই ডিট্যাচমেন্টটার কথা আমি জিজ্ঞেস এটা করছি আমি তোমাকে। পারি না। হ্যাঁ। এটা আমি পারি না, আর এটা আমার ক্ষেত্রে ভীষণ হয়। আ তার জন্য দুঃখও লাগে, তার জন্য আনন্দও লাগে। আজকে একটা কথা আ শেয়ার করি। শেয়ার করা কিছু, কিছু জিনিস উচিত। হয়তো কেউ বলবেন যে, "এই কথাটা শেয়ার করার কি দরকার ছিল তোর?" সেটা হচ্ছে, আমি যখন আ ১ম সাইকিয়াট্রিস্ট এর কাছে যাই এবং আমার সঙ্গে বহুদিন আমার একটা আম কাউন্সেলিং হওয়ার পরে তিনি আমাকে মেডিসিনের দিকে যান। সেই মেডিসিন
কিছুদিন খাওয়ার পরে আমি এই যে তুমি বলছো যে ডিট্যাচমেন্ট, আমি দেখলাম সেই মেডিসিন আমার যে ইমোশনাল গ্রাফটা, সেই গ্রাফটা সে স্ট্রেট করে দিয়েছে। বুঝতে পেরেছো? আমি যে এইরকম জায়গাটায় ছিলাম, মানে এই জায়গাটা সে আমাকে তুলে এই জায়গাটা করে দিয়েছে। এইবারে যখন আমি গান গাইছি বা আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি এরম জায়গা থেকে কথা বলছি, আমার আর কোনো উঁচু নেই, নিচু নেই। এটা আমার মারাত্মক কষ্ট হয়েছে। মানে আমি যে এই জায়গাটায় থেকে আমার কষ্ট হচ্ছে, আমি আমার কান্না পাচ্ছে, এটার থেকেও এইটা আমি কষ্ট পেয়েছি। তখন আমি নাম বলেই বলছি, আমাকে রিমা মুখার্জি বলেছিলেন যে আপনি এই কারণেই আপনি। এই যে এসে বলছেন আমাকে যে আমার ওষুধটা আপনি বন্ধ করে দিন, আমার ইমোশন চলে যাচ্ছে, আমি স্ট্রেট হয়ে গেছি, দুঃখে দুঃখ পাচ্ছি না, আনন্দে আনন্দ পাচ্ছি না, কিছুতেই কিছু পাচ্ছি না, কিরকম একটা নির্জীব মনে হচ্ছে আমাকে। হ্যাঁ, এটা তখন উনি আস্তে 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 আমাকে আমার সমস্ত মেডিসিনগুলোকে কমিয়ে একটা জায়গায় নিয়ে এলেন এবং বললেন যে এটা কিন্তু আপনার জোর। কিন্তু এটাও বলেছিলেন যে এটা যে আপনি বুঝতে পারেন, এটাও পারলেন, এটাও সবার পক্ষে, সাধারণ মানুষের জন্য এটা ডিফিকাল্ট। কিন্তু সেক্ষেত্রে যার ক্ষেত্রে, যেমন আমার দিদির ক্ষেত্রেই বলছি, ওর মেডিসিনের প্রয়োজন ছিল, আমারও ছিল হয়তো সেই সময়, কিন্তু এটাও প্রয়োজন। আর নিজেকে এই যে আমি বলতে ভয় পাই এই কারণে, তুমি রাখবে কি না রাখবে সেটা তোমার ওপর, যে কোন জায়গাটা মানুষের কাছে অন্যরকমভাবে আমার কথাটা যদি কোনো ভুলভাবে হ্যাঁ, ভুলভাবে এটা প্রকাশ যেতেই করে, পারে। হ্যাঁ। এটা যেতেই পারে, লোপমিত্র মিত্র সাইকিয়াট্রিস্টের কাছে যান। না, তাতে নিয়ে আমার কোনো কিছু এসে যায় না। আমি যদি প্রেশারের আমি যদি প্রেশার, আমার হাই প্রেশার থাকতে পারে, হাই সুগার থাকতে পারে, আমার মানসিক, কারণ মনের যত্ন নিন। এটা হচ্ছে জীবনের সবথেকে বড় কথা। মনের যত্ন নিন। মন ঠিক থাকলে তোমার সমস্ত শারীরিক সমস্ত কিছু ঠিক থাকবে। এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। আমার মন ঠিক থাকলে গলা ঠিক থাকে, মানে মন ঠিক থাকলে পেট ঠিক থাকে, পেট ঠিক থাকলে গলা ঠিক থাকে। এটা একদম সহজ কথা। সবাই বলে ভীষণ গলা খারাপ, ভীষণ গলা খারাপ, ভীষণ গলা খারাপ। আমি এটা দেখেছি, তার মূল কারণ হচ্ছে তার মন। হ্যাঁ, কিছু তো ক্লিনিক্যাল বা সমস্যা, ঠান্ডা লাগতে পারে, হতে পারে, সেটা আলাদা। এই যে আমরা এতক্ষণ ধরে যেটুকু আলোচনা করলাম, আমাদের কথোপকথনে বারবার একটা জিনিস ঘুরেছে, সেটা হচ্ছে ভালো থাকা, ভালো রাখা, পজিটিভিটি, গান কিভাবে সেখানে হেল্প করতে পারে বা যে কোনো শিল্প কিভাবে হেল্প করতে পারে। কিন্তু একটা জিনিস আমার কাছে অনেকে প্রশ্ন করে, এটা একদম গানের বাইরে জিজ্ঞেস করি, বা গানের দিয়েও তুমি বলতে পারো, তুমি যখন একটা প্রোগ্রাম করছো, লাইভ প্রোগ্রাম, তুমি স্টেজে রয়েছো, মঞ্চে রয়েছো, তোমার সামনে বিভিন্ন স্তরের মানুষ সমাজের, তারা একসঙ্গে নাচছেন, তোমার সাথে তাল মেলাচ্ছেন, ধাদিনা নাতিনায় তারা নিজেরাও গাইছেন, তুমি কখনো বন্ধ হয়ে গিয়ে তার দিকে মাইক দিচ্ছ, তারা করে দিচ্ছেন পুরো গানটা, লিরিক্সটা তাদের জানা। এবার যখন 2-2.5 ঘন্টা পরে যখন প্রোগ্রামটা শেষ, তারা যখন বেরিয়ে যাচ্ছেন, এই যে একটা ট্রান্স, যে তোমাকে বা তোমার সাথে তারা যাপন করে এলো জীবনের একটা অংশ, এটা তারা কতক্ষণ ধরে রাখতে পারে বলে তোমার মনে হয়? আমি যতক্ষণ ধরে রাখি। সেটা কতক্ষণ? অনেকক্ষণ। দিনের পর দিনও হতে পারে। আচ্ছা, বেশ, যদি তাই হয় এবং গান যদি সত্যি, কারণ আমি যতটা ওনাদের আনন্দ দিলাম, ওনারাও ঠিক ততটা কি তার বেশি আমাকে আনন্দ দিল। নিশ্চয়ই, অবশ্যই তাই। কিন্তু এখানেই আমার প্রশ্নটা, যদি সেই আনন্দতে আমার যে রেসপন্স, আমি যেভাবে মানুষের সামনে রেসপন্ড করি, সেটা তো প্রভাবিত করে আমার আমার মনোভাব, আমার মনন সেই সময়। যদি গান আমাকে আনন্দ দেয় বা আমোদ দেয়, সেই সময়টার পরে আমার যে রেসপন্স, সেটা তাহলে আনন্দ থাকা উচিত। দেখো, আমোদ, এটা বুঝি, মানে একটা জিনিস, এটা আমি ঠিক কি ভুল জানি না, তুমি খেয়াল করে দেখবে জীবনে যেটা তোমার খারাপ লেগেছে, দুঃখটা থাকে বেশি।
আনন্দটা আমরা মনে রাখতে চাই না বেশি। তুমি দেখবে ম্যাক্সিমাম আমরা সাধারণ মানুষ, যেটা আমাদের দুঃখের বিষয় সেটাকে আমরা টেনে রাখতে চাই। আমার এটা হয়েছিল, আমার এটা হয়েছিল। তার মধ্যে যে কতগুলো ভালো হয়েছিল, এবং জীবনের ক্ষেত্রে কিন্তু ভালোটা বেশি। হ্যাঁ, দুঃখটা তুমি এইটুকু পেয়েছো, কিন্তু সেটা তোমাকে হ্যামার করে অনেক বেশি। তার থেকে তোমার ভালো পাওয়াটা কিন্তু অনেকটা। তা এই ক্ষেত্রেই তোমাকে যেমন বললাম এখন আমোদ বেড়ে গেছে। আবার এইটাও রিয়ালাইজেশন হলো তোমারই প্রশ্নর থেকে, যে আমোদ এবং আনন্দ মিলেমিশে কিন্তু একাকারও হয়ে যায় এক সময়। হ্যাঁ, কারণ ধরো আমার ভীষণ মন খারাপ রয়েছে কিছু কিছু সময়, এই যে কোনো একটা থেকে আমি ডিট্যাচড হতে পারছি না। এই যে ২ ঘন্টা আমি গান গাইলাম, আমি ওই বিষয়টার থেকে ডিট্যাচড হয়ে গেলাম, এবং ওই বিষয় তখন তো আমি শুধু শিল্প করছি এবং শুধু গানটা গাইছি। একদম। এই যে ডিট্যাচমেন্টটা, এই হ্যাঁ, ডিট্যাচমেন্টে তো একটা অদ্ভুত রিলিফ আছে। এই রিলিফটা যে আমি পাই না, আমার গান তো আমাকে ওই সময়টা করিয়ে দিচ্ছে। এবং ওই সময়টা নিয়ে যে আমি আনন্দটা পাচ্ছি, ওই যে মানুষ বলছেন, আমার সঙ্গে মানুষ ভীষণ রিঅ্যাক্টিভ, কথা বলেন, আ কথা মানে বলেন। মনেই হয় না যে তুমি মঞ্চে এবং তারা দর্শক। না, আমি একটা বাইরের ঘরে বৈঠকখানায় বসে থাকি, আড্ডা মারার মতো করে অনুষ্ঠান করি। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। রোজ যে এটা কানেক্ট করতে পারি তা নয়। কিন্তু যেদিন কানেক্ট করতে পারি সেইটা সেদিনকে হয়। ফলে এই ক্ষেত্রে আমোদ আনন্দ মিলেমিশে একটা কি বলবো, আরেকটা কিছু হতে পারে। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন না, মিথ্যে কথার আরেকটা নাম হওয়া উচিত, যে মিথ্যে কথা কারোরকে মানে কারোর ক্ষতি করে না, সেই মিথ্যের আরেকটা কোনো নামকরণ হওয়া উচিত। আমি সেটাকে গুল বলি। কিন্তু এবার গানের বাইরে মানে একটা জিনিস তোমার থেকে জানতে ইচ্ছা করছে। গানের বাইরে তুমি যখন ৫টা লোকের সাথে মেলামেশা করছো, তাদের মধ্যে অনেক পূর্ব পরিচিত লোকজন আছে, তোমার নতুন পরিচিত লোকজন আছে। এই যে একটা ব্যবহারিক বহিঃপ্রকাশ মানুষের, তাদের রেসপন্স তোমার প্রতি, সেটাতে তোমার কখনো অস্বস্তি হয়েছে? হবেই, একজন যে কোনো মানুষের হতেই পারে যে তার ব্যবহারে তোমার অস্বস্তি হচ্ছে, বা তার ব্যবহারে তুমি খুব ভালো কানেক্ট করে ফেলতে পারছো। কিন্তু আজকের সমাজ ব্যবস্থায়, আজকের সময় দাঁড়িয়ে, এবং আজকে একটু ইয়াং জেনারেশনে যারা আমরা যদি ভাবি, আজকে যারা ধরো কিছুদিন হলো, ধরো ধরো তাদের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে, এরকম একটা জেনারেশনের কাছে তাদের ব্যবহারিক বহিঃপ্রকাশ এবং তোমাদের সময়কার যে ব্যবহারিক বহিঃপ্রকাশ, সেটা একদম অন্যরকম। কিন্তু এখন আমার মনে হয়েছে যে এখন অনেক বেশি ফ্রিকোয়েন্ট চেঞ্জ হতে থাকে রেসপন্সগুলো। তোমার কি মনে হয় যে আজকে তুমি যে জায়গায় পৌঁছেছো, মানে সেই জায়গাটা কিন্তু আমি শিল্পীর জায়গা থেকে বলছি না, মানুষের ভালোবাসার জায়গায়, তোমাকে এত মানুষ চেনেন, এত মানুষ সম্মান করেন, ভালোবাসেন, এই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও কি তোমার কখনো মনে হয়েছে যে এই রেসপন্সগুলো ভাগ্যিস যদি আগের মতো হতো? মানে এই যে এত অধৈর্য, এত ইমপেশেন্স, এত রাগ, এগুলো যদি একটু সংযত হতো বা একটু অন্যরকম হতো। দেখো, আমি ভীষণ রাগে ছিলাম, আমি ভীষণ অধৈর্য ছিলাম। আমি আমার সংযম বলে কোনো বিষয় ছিল না মুখে। আমি মঞ্চে দাঁড়িয়ে এমন এমন কথা বলে দিয়েছি, পরে এখন আমার মনে হয় যে কারণে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে সেইগুলোর মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি রাগ কমিয়েছি। হ্যাঁ, সংযত হয়েছি। এটাকে আমি রাখবো না এডিটে কেটে দেবো? রেখে দেবে? রেখে দেবো, আচ্ছা বেশ। অবশ্যই। এটা যারা আমাকে জানেন তারা জানেন, যারা আমার খুব কাছের তারা জানেন, যারা আমার কাছের নন, আমার মনে আছে আমার সঙ্গে প্রথম যে ছেলেটি কিবোর্ড বাজাতে এসেছে, তার বাবা, কিবোর্ড বাজাতো ছেলেটি, তার বাবা আমার একটা অনুষ্ঠান দেখতে এসেছিলেন। সেই অনুষ্ঠানে আমি আমার সঙ্গেও যে ঘটনাটা ঘটেছিল সেটাও খুব ভালো ঘটনা নয়। আম ঘটনাটা একটু বলি। না বললে অনেকে মানে বিষয়টা খুব ধোঁয়া বিষয়টা থেকে যাবে। একটা অনুষ্ঠানে গেছি আ হাওড়া শরৎ সদনে। সেখানে আর তখন কি নাম হয়েছে একটা, এরকম একটা ব্যাপার আছে। বুঝেছ? যে এরকম।
তা খানিকটা তো হওয়া উচিতই। মানে আমি তো একটু লোকের থেকে আলাদা। যাই হোক, এখন আর সেই জায়গাটা একেবারেই লাগে না আমার। তা আমাকে ১ম এ গ্রিন রুমে বসতে দিয়েছেন। চেয়ার ছিল। সেখানে এসে যারা উদ্যোক্তা তারা খানিকক্ষণ পরে এসে বললেন যে, "আপনি একটু চেয়ারগুলো ছাড়বেন?" আ আমি তখন না একটু এরম করে আ কি করলাম, আমি একটা বোধহয় আ আরো ২ টো চেয়ারে বসলাম না বাইরে এসে বসলাম। তখন আরো ২ জন এসে বললেন, "এই চেয়ারটা একটু আমাদের লাগবে।" হ্যাঁ? এতে আমার প্রচণ্ড ইগো হার্ট হয়েছে ভাই। যে আমি লোপামুদ্রা মিত্র, আমি শিল্পী, আমায় ডেকে নিয়ে এসেছেন গান করার জন্য, আমার চেয়ারগুলোই নিয়ে নিলেন। তারপরে শেষকালে মঞ্চের যারা দায়িত্বে ছিলেন, মানে শরৎ সদন কর্তৃপক্ষের মানে হলের যারা ছিলেন, তারা আমাকে চিনতেন, ভালোবাসতেন। তারা তাদের সিট ছেড়ে দিয়েছেন, সেখানে গিয়ে আমি বসেছি। এবারে আমি আর একটা শব্দও বলিনি। কিন্তু ভেতরে তখন আমার আগুন জ্বলছে। মানে এত অপমানিত হয়েছে। আমি বোধহয় অপমানিত হওয়ার মতোও ছিল বিষয়টা। মানে আমি অন্তত এটা কারোকে করব না। এইবার আমি স্টেজে গিয়ে আম ওরা যাদের জন্য চেয়ারটা ছাড়তে বলছেন, তারা হচ্ছেন ওদের থেকে উপরের স্তরের কোনো কেউ হবেন বা আরো বিরাট কিছু। তারা ভেতরে আসবেন, খাবেন, ঘর থেকে বার করে দিলেন, তারপর চেয়ার থেকে উঠিয়ে দিলেন। এইটা আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে, মানে ঠিক এই ভাষায় বলেছিলাম যে, "পয়সা দিচ্ছেন বলে কি মাথা কিনে নিয়েছেন?" তাতে করে ওই সামনের সারির যারা ছিলেন, তাদের প্রচণ্ড লেগেছিল। তারা উঠে চলে গেছিলেন। কেননা তাদের জন্য আমাকে ঘর থেকে বার করেছেন এবং চেয়ার থেকে, এবং তারা বুঝতে পেরেছেন এটা। এবারে তারা বলেছেন যে, "এটা আপনারা আমাদের জন্য এইটা করেছেন আপনি?" কারণ আমি পুরো ঘটনাটা বলে দিয়েছিলাম। এইবারে তখন তারা এসে, "আপনারা এটা আমাদের বলতে পারতেন, আপনি এটা কেন মঞ্চে দাঁড়িয়ে বললেন?" আমি এখন বুঝতে পারি যে এইটা আমার সত্যি মঞ্চে দাঁড়িয়ে বলা উচিত হয়নি। মানে এতটা বাড়াবাড়ি না করলেই হতো। কিন্তু এই জায়গাগুলো আমি আর ওরকম নেই। মানে এখন তো আমাদের সময় তো ভালো গ্রিন রুম ছিল না। আমাদের সময় আ টেক রাইডার বলে কোনো শব্দ ছিল না। আমাদের সময় ব্যাকলাইন বলে শব্দ ছিল না। আমরা সব ঘাড়ে করে নিয়ে যেতাম, বুঝেছো? অ্যাম্বাসেডর গাড়িতে সবকিছু নিয়ে যেতাম। এখন যেমন লিখে দেওয়া হয় এত বাই এত এসি গ্রিন রুম লাগবে। সেখানে এই বিস্কুট লাগবে, আমি লিখি না। আ এই কফি, এই চা, এই আ উম শক্তিদায়ক আ পানীয় অমুক-তমুক লাগবে এবং অনেক কিছুই শক্তিদায়ক পানীয়। বাসক তা সেইগুলো তো আমরা তখন সেগুলো আ দিতাম না। এখন এগুলো হয়ে গেছে। ফলে তখন কিন্তু তখন মানুষের ভালোবাসা অনেক বেশি পেয়েছি গো আমরা। এখন কিন্তু এইটা দিয়ে দেওয়ার ফলে ধরো একটা এইরকম আ মানে কর্পোরেট একটা বিষয় চলে যাওয়ার পরে শিল্পী এবং উদ্যোক্তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হওয়া, এখন আমরা কাদের কাছে যাচ্ছি তাদের চিনিই না। এই যে তুমি বলছো না যে বদলে গেছে, বদলটা এইখানে হয়েছে। এবং সে কী কারণে কী বিষয় বদলটা হয়েছে জানি, কী কারণে বদলটা এরকম হয়ে গেল জানি না। কিন্তু ভীষণ কর্পোরেট হয়ে যাওয়াতে শ্রোতার সঙ্গে উদ্যোক্তাদের যে একটা প্রচণ্ড সম্পর্ক ছিল, যে সম্পর্কটার জন্য আমার মনে হয় আমি এখনো ৩০ বছর হলো টিকে আছি। সেই সম্পর্ক ঘুরে ঘুরে আসে। অনেকের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্ব, দাদা, ভাই এরকম সম্পর্ক হয়ে গেছে। এমন আমার শ্রোতা ছিলেন, তাকে আমি সত্যিকারের আমার বাবা ভাবতাম। তিনি কিন্তু আমার শ্রোতা। এই জায়গাটা এখন আমরা শিল্পীরা যত আ দূরত্ব তৈরি করেছি, এই শিল্পী, হ্যাঁ, একটা তাকে তুলে দেওয়ার মতো শিল্পীর জায়গা, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মানুষের জন্য বা মানুষ আমাকে মানে লোপামুদ্রা মিত্র করেছেন। সেইখানে আমি যদি মানুষের থেকে দূরে সরে যাই, আ আমার মনে হয় সেই জন্যই কি তোমার এই মানে মন ভালো রাখার গানের উদ্যোগ নেওয়া? যে তুমি কোথাও একটা তোমার মতো করে চেষ্টা করছো যে মানুষের যে রেসপন্সগুলো, মানুষের যে ব্যবহারিক বহিঃপ্রকাশগুলো, তাদের যে ধৈর্য, তাদের যে ইমোশন কন্ট্রোল,
সেটা হয়তো গানের মাধ্যমে তাদের ভীষণ হয়। মধ্যে করা হুম। যেতে পারে। ভীষণভাবে হয়। তুমি যদি গোটা জীবনে এই কথাটা আমি বহুবার আগেও বলেছি যে তুমি যদি গীতবিতানটা মন দিয়ে পড়ো শুধু, ধরে, ধরে পড়ো, গীতবিতান মন দিয়ে পড়ো। আমি বলছি না তুমি যদি রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ো, তুমি যদি আ রবীন্দ্রনাথের ছেলেবেলা পড়ো এবং তারপরে জীবন স্মৃতি। তুমি যদি সেটা পড়ো তোমার আর কিছুর দরকার হবে না। কারণ মানুষটা জীবনে এত দুঃখ পেয়েছেন এবং সেইটে মানে অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে। এটা যে কতটা সত্য রবীন্দ্রনাথের ক্ষেত্রে, এবং তুমি ওনার জীবনটা দেখবে আ ভীষণ রঙিন। উনি প্রচুর বয়স পর্যন্ত অনেক ছোটদের সঙ্গে মিশতেন। আমার তো মাঝে, মাঝে ভীষণ মানে রবীন্দ্রনাথকে যতটুকু পড়েছি আমি, পুরোটা তো সম্ভব হয়নি। আমার কাছে মনে হয়েছে সবসময় যে উনি যখনই কিছু লিখতেন তার পেছনের কারণটা কিন্তু ভীষণ দুঃখের ছিল। না, উনি তো দুঃখ পেয়েছেন মারাত্মক। এবং পরপর যার জন্য উনি প্রকৃতির থেকে আনন্দ খুঁজতেন। আ ওই জায়গাগুলো, সেটা শুধু উনি বলে না, এখানে তুমি যার শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই যাদের লেখাগুলো তুমি পড়বে এবং মানে সেখানে তুমি দেখবে জীবন থেকে সমস্তটাই তো জীবন দাঁড়াও, থেকে আহত। তাহলে তুমি যখন বলবে এটা পড়ার পরে তোমার কি মনে হয়? আমি তুমি আসবে বলে বেছে রেখেছি। এটা পড়ার পরে তুমি বলো, তুমি এটা তোমার জানা, আমি জানি। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুকের থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল, নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা চুমকি জড়ি মাখানো প্রতিমা, বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারে। বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই, পাথরের ফাঁক ফোকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর করতেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘরবাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো। বাহিরে নয়, বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো। আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। একটু কথা কইলে ভালো, একটু সবুর সইলে ভালো, এক মুহূর্ত রইলে ভালো, নইলে কিছুই পাচ্ছ না। বাহিরে নয়, বাহিরে নয়, ভিতর জলে ভাসতে বলো। এক গলা বুক ডুবলে জলে আমায় ভালোবাসতে বলে, যখন তখন হাসতে বলে, নইলে আমায় পাচ্ছ না। বাহিরে নয়, বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো, আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। এভাবেই হয়তো কিছু মানুষ দুঃখ যাপন করে, তাই না? আর এখানেই হয়তো সেই ডিট্যাচমেন্টস, সেই ইমোশনাল গ্রাফ সোজা হয়ে যাওয়ার কথা ফিরে আসে বারবার। হ্যাঁ, এই কথাটাও হয়, মানে আমি শুনেছি অনেকের কাছে যে দুঃখ থেকেই যে শিল্প তৈরি হয় সেটা ঠিক নয়। দুঃখ থেকে শিল্প এটা ঠিক না। কিন্তু আমার ভীষণ মনে হয় যে ধাক্কা না খেলে ওই যে কিছু পাথর না থাকলে প্রতিধ্বনি। এটা আমাদের গুরুরা শিখিয়ে গেছেন আমাদের। কি করব? আমার তো বেশ দুঃখ পেতে ভালো লাগে। মানে মাঝে, মাঝে বেশ দুঃখবিলাসী হয়ে পড়ি। কিন্তু এখানেও আজকে ধরো আমরা শক্তি চট্টোপাধ্যায় পড়লাম, তুমি যে কোনো কবি, আজকে পূর্ণেন্দু পত্রী ভাবো বা নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভাবো,
শঙ্খ ঘোষ, হ্যাঁ, আবার দেখো শঙ্খ ঘোষের কিছু কবিতা, যেরকম ধরো বর্গিনা টর্গিনা জমকেকে সামলায় যমুনাবতী, এই কবিতার মধ্যেও তো একটা চলন আছে, তাই না? তুমি যখন এই কবিতাটা আবৃত্তি করলে এক্ষুনি, এই কবিতাটার একটা সুর আমি আবৃত্তি করিনি, আমি জাস্ট বলেছি। আচ্ছা বেশ, আমার গান এটা। আচ্ছা বেশ, এটাই আমার প্রশ্ন, যে তোমার এই কবিতাটির সুর তো মাথায় চলেছে যখন তুমি এটা আমাদের শোনালে। আমি যেমন, আমার মধ্যে একদমই সুর নেই, কিন্তু আমি কবিতা ভালোবাসি, পড়তে ভালোবাসি। তোমার কি মনে হয় আমার মধ্যে যদি কোনো দিন সুর আসে, আমি কোনো দিন সেইটাকে চুজ করি, আমার মধ্যে সুর তৈরি হোক, সেটা কি আমার ভালো থাকার মাত্রাকে পাল্টায়? মানে মিউজিক, সুর কি ভালো থাকা? শুধু তুমি গাইতে পারার জন্য না, সুর যদি তুমি শোনো তাহলে তোমার অবশ্যই সুর তোমাকে একটা ভালো লাগা দিকে টেনে নিয়ে যায়। কিছু কিছু যেমন কিছু সুরে ভীষণ মেলাঙ্কলি আছে, কিছু গানে ভীষণ মেলাঙ্কলি আছে। যেমন আমি নাম করে বলছি, আমার ভীষণ ভালো লাগে মৌসুমী ভৌমিক। ওর গানের মধ্যে একটা ভীষণ মেলাঙ্কলি আছে, যেটা একটা ঘোরের মধ্যে নিয়ে যায় তোমাকে। কিছু রাগের মধ্যে মেলাঙ্কলি আছে, তোমাকে সেটার মধ্যে তুমি ঘুরবে। কিছু রাগের মধ্যে বিদ্রোহ আছে, কিছু রাগের মধ্যে সমর্পণ আছে। এবার সেইটা তোমাকে শুনতে হবে। এবার এমন নয় যে দীপক রাগিণীতে জালো বললে দীপক শুনলে আমার মনে হবে জ্বলে উঠি। আমার যেটা মনে হবে জ্বলে উঠি, তোমার সেটা মনেই হতে পারে যে আমি এখানে খানিকটা নিস্তেজ হই। এটা কিন্তু মানুষের ভিতরের ওপর নির্ভর করে। যদিও তার চলনের, রাগের চলন, গানের চলন সবই তো মানে রাগ থেকেই গান, গান থেকেই সব কিছু। কিন্তু এটা আমার মনে হয় ভীষণভাবে মানুষের মানে চলার মধ্যে এটা ভীষণভাবে মানে এটা উচিত অন্তত। মানে একটা যদি তুমি যে কোনো মিউজিক তুমি কোনো কাজের মধ্যে যদি সেটা কানে ঢুকছে না কিন্তু সেটা চলছে তোমার, আর সবথেকে ভালো হয় সেটা যদি তুমি মুড অনুযায়ী চুজ করো। ওটাই তো কঠিন, ওটাই কঠিন। কারণ মুডটাই তো না, বুঝতে পারি। আমি যেমন আমার এক সময় মনে হয় যে আমি এইটা শুনবো, কোনো সময় আমার মনে হলো আমি বলিউড শুনবো, আমার প্রচণ্ড এই গানগুলো ভালো লাগে, তা আমি সেটাই শুনবো। কিছু কিছু যন্ত্রের মধ্যে যেমন সেই সানাইয়ের মধ্যে একটা করুণ সুর, কিন্তু সেই করুণ সুরটা বিয়ের সময় বাজে। এটা রবীন্দ্রনাথও বলেছেন। আবার তুমি এসরাজ ভাবো, যখন এসরাজ বাজছে তখন ওই যে বুকে একটা যে মোচড় দিচ্ছে এসে ওই ওই বাজনাটা, সেটা একটা অদ্ভুত একটা, এইটা না মানে এটা তোমাকে এটার মধ্যে তোমাকে যাপন করতে হবে, তা নয় তো তোমাকে মিউজিক কিন্তু খুব একটা অদ্ভুত শেলের মধ্যে ঢুকে থাকা একটা বস্তু, এবং সে যে কোনো ব্যাপারেই তুমি যদি যাই করবে তুমি সেটাকে তোমাকে নিজেকে সেটার পাপড়ি খুলে খুলে দেখতে হবে ভিতরে কী আছে, এবং সে পদ্ম ফুলের মতো তুমি যত খুলবে তত দেখবে কোথায় যে তার ভোমরা বসে রয়েছে সে কিন্তু কেউ জানে না। সেটা যেন ইনফাইনাইট, একদম ইনফাইনাইট। খোঁজটা মিউজিক তো শেষই ইনফাইনাইট, হচ্ছে না। মিউজিক তো ইনফাইনাইট। আমরা একটা অ্যালবামের নাম দিয়েছিলাম আনন্দ দ্য ইনফাইনাইট। সে ওখানে যে গানগুলো ছিল সেগুলো সবই তাই। কি ধ্বনি বাজে গহন চেতনা মাঝে, রবীন্দ্রনাথের গানের, আমার আর জয়ের কাজ করা। এই যে মানে এইগুলো আমাদের দুজনের যে একসঙ্গে থাকি বলে আমাদের কিছু কিছু বিষয় এইগুলো আমরা ভীষণ মানে একে অপরকে বুঝতে পারি। অ্যাটলিস্ট যে সময়টা এই কাজগুলো করেছিলাম, পারি বললে খুব হয়তো অন্যায় বলা হয়, বা সেই সময়টা ছিল আমাদের দুটো আমরা অ্যালবাম করেছিলাম, একটা আনন্দ আর একটা হচ্ছে আকাশ, সরি আনন্দ দ্য এক্সট্যাসি, ভুল বললাম, আনন্দ দ্য এক্সট্যাসি আর আকাশ দ্য ইনফাইনাইট। এই দুটো কাজের সময় আমরা কিন্তু দুজনেই একটা ওই রকম কোনো একটা স্পিরিচুয়াল আনন্দের মধ্যে ছিলাম, যার জন্য আমাদের ওই দুটো অ্যালবাম তৈরি হয়েছিল, যদিও 2-2.5 বছরের গ্যাপ। তুমি কি স্পিরিচুয়াল? জানি না, তুমি আমায় বুঝবে আমি স্পিরিচুয়াল কিনা। আমি যদি সেটা ঠিক, কিন্তু তোমার কি যাপনের মধ্যে সেরকম কোনো প্র্যাকটিসেস
প্র্যাকটিসেস মানে আমি পুজো বলছি না, আমি ভগবানকে প্রণাম করা বা মন্দিরে যাওয়া বলছি না। তোমার সকাল থেকে রাত অবধি তুমি যা যা কর্মের মধ্যে যুক্ত, সেখানে কি তুমি স্পিরিচুয়ালিটি খুঁজে পাও? আমি আমার প্রত্যেকটা কাজে স্পিরিচুয়ালিটি খুঁজে পাই। তার কারণ আমার প্রত্যেকটাই মনে হয় যে যা করছি সেটা আমার কর্ম। এবং ধরো গান গাওয়াটা যেমন আমার কর্ম, ঠিক তেমনই আমার সঙ্গে যারা থাকেন, বাস করেন, আমার সঙ্গে যারা মিউজিকে থাকেন, আমার সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, ইভেন আমার সঙ্গে যিনি গাড়ি চালাচ্ছেন, যিনি আমাদের ইন্সট্রুমেন্ট বহন করে দিচ্ছেন, এই সবার সঙ্গে একসঙ্গে মিলে কর্মটাকেই আমার মনে হয় এটাই সবথেকে বড় স্পিরিচুয়ালিটি। এবং প্রত্যেকটা মানুষকে সেই মানুষ অনুযায়ী তাদের রেসপেক্ট দেওয়া, এবং সেই রেসপেক্ট টা আমার দিতে পারা, আমার সেটার সঙ্গে নিয়ে তাদের সঙ্গে একসঙ্গে মিলে গানটাকে মানে বেরোচ্ছে, এটাকেই আমি স্পিরিচুয়াল জায়গাটা, ওটাই যেদিন পারি সেদিনকে আমি স্পিরিচুয়ালি সাকসেসফুল। সেদিন আমার গান সাকসেসফুল, গান মানেই তো একটা স্পিরিচুয়ালিটি। আর একদিন পারি না, ছিটকে যায় মনটা, মানুষ তো। সেটাই। কিন্তু একটা জিনিস আমি তোমার থেকে জানতে চাই, এমন কিছু তুমি আজকে বলতে চাও এখানে? কারণ আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের মতো ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কারণ অনেক মানুষ তো তোমাদের দিকে চেয়ে থাকেন। এই যে এত অসহিষ্ণুতা, এত কিছু চলছে চারিদিকে, তুমি কিভাবে দেখো? তুমি কিভাবে তাদেরকে কি বলতে চাও? আমার প্রথম যেটা বলার সেটা হচ্ছে, আমি কি বলবো? আমি একটা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ, যেখানে গোটা পৃথিবী যুদ্ধ করছে, যেখানে বড় বড় মানুষরা যুদ্ধ করছে, যাদের আমরা ভাবি যে তারা বিরাট বিরাট মাথা। হ্যাঁ, আমি তো আজকের যুগে কেউ যুদ্ধ করতে পারে এটাই আমি কেউ কাউকে দাঁড়া আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তোকে আমি শাস্তি দিচ্ছি, এটা যে কেউ কাউকে বলতে পারেন, এটাই তো আমার মনে হয় যে এই জায়গাটা সবথেকে মানুষের পাপের জায়গা। যে আমি কেউ নই, আমি তোমাকে শিক্ষা দেওয়ার কে? আমার মানে আমি আমি কদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটি গ্রামের, খুব গরিব গ্রামের ৯০-১০০ জন মানুষ আসলেন, ভাত, ডাল, একটুখানি মুরগির মাংস আর ২ টো রসগোল্লা খেয়ে তারা ফিরে গেলেন। হ্যাঁ, একজন খাওয়ালেন তাদের। আমি তাদের ডিসিপ্লিন, তাদের এবং তাদের আত্মসম্মান বোধ, সেই গ্রামের যারা সর্দার আর কি, তারা গেটের বাইরে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না গিয়ে যিনি খাওয়াচ্ছেন তিনি বললেন, চলুন আপনার ভেতরে চলুন। আমার সেই দিনের ওইটুকুতে এত বেশি আমি এত শিখেছি সেখান থেকে, যে ওই মানুষগুলো, যাদের কেউ চেনে না, কেউ জানে না, অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু তাদের ডিসিপ্লিন, তাদের আত্মসম্মানবোধ, সেইটা আমাকে কিন্তু শেখালো। সেইখানে পৃথিবীর এত বড় জায়গায় একটা মানুষকে মেরে দিতে কারোর কিচ্ছু মনে হচ্ছে না। সবাই শুধু নিজের সুবিধা নিয়ে থেকে যাবে। আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমার এই কথার থেকে যদি ২ টো মানুষের ভালো লাগে, আমি বলব মানুষের খুঁত না ধরে তাকে একটু ভালোবাসো। তার কোথায় দুঃখ সেটা একটু বুঝে তুমি তাকে একটুখানি প্রলেপ দেওয়ার চেষ্টা করো। সেও ভালো থাকবে, তুমি ভালো থাকবে। তোমাকে যদি কেউ আঘাত করে, তখনই বুঝবে যে সেই মানুষটি ভয় পেয়েছে তোমাকে, বা কোথাও তার ভয় আছে। পৃথিবীর মানুষ ছাড়া কোনো প্রাণী কিন্তু ভয় না পেলে অ্যাটাক করে না, আক্রমণ করে না। আমরা মানুষরা সেটা করি। কেন তারা যদি এটা পারে, আমরা মানুষ তো সবথেকে ক্ষুরধার বুদ্ধি আমাদের। আমরা কেন এটা করতে পারবো না? একটু ভালোবাসতে কেন পারবো না? একটু একজনকে আরেকজন শ্রদ্ধা কেন করতে পারবো না? কেন শুধু খুঁত নিয়ে আমরা, কেন তার পিছনে নানান কথা বলবো? তোমাকে আমার খারাপ লাগলো, তোমার কোনো কিছু খারাপ লাগলো, আমি যদি তোমাকে মনে করি আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে কেন বলতে পারবো না যে সৌভিক, এইটা তুমি ঠিক করলে না। হয়তো হ্যাঁ, আমি এইখানে বললাম না, আমি তো তোমায় বলতে পারি যে তুমি সৌভিক এটা ঠিক করলে না, জানো একটু ভেবো তো। তোমার হয়তো ইনিশিয়ালি খারাপ লাগবে, লোপাদি আমায় এইভাবে বললো, কিন্তু একটা সময় মানে তুমি ওটা লাগিও না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভাইয়ের মতো দেখেছি বলে আমি তোমাকে এটা বললাম।
এইটুকু আমরা বড়দের কাছ থেকে কেন নিতে পারবো না? আমরা কেন শুধু আমিটা নিয়ে বসে থাকবো? আমরা কেন আমরা হতে পারবো না? আমরা কেন একসঙ্গে থাকতে পারবো না? আমরা কেন বলবো যে তোকে ফার্স্ট হতেই হবে? আমরা কেন বলবো না যে তুই একটা ঠিকঠাক মানুষ হ? আজকে এত পড়াশুনো করেও কি সবাই চাকরি বাকরি পাচ্ছে? তাকে তার মতো করে চলতে হচ্ছে। সুতরাং কেন আমরা এই ইঁদুর দৌড়ে দৌড় করাবো আমাদের বাচ্চাগুলোকে? কেন আমরা গর্বিত হব? এরা জেনজি, এরা মানুষকে রেসপেক্ট করতে জানে না। আমরা কেন সেটাকে কেন ধোঁয়া দেব? সেটা ইন্ধন যোগাচ্ছে। ইন্ধন কেন যোগাবো আমরা? কারণ ওরা যে কতটা খারাপ থাকবে কিছুদিন পরে সেটা আমরা তো বুঝতে পারছি যে একটা মানুষ যদি একা হয়ে যায় তাতে একা আমরা হবই। আজকে আমাদের হয়তো তুমি গিয়ে আমাকে দেখবে বা আমরা আমাদের মা বাবাদের দেখছি, আমাদের কোনো সন্তান নেই, আমাদেরকে দেখবে ঠিক নেই। আমাদের যে সন্তান যারা হচ্ছেন তাদের পরের জেনারেশনটা তো আরোই তাদের সময় থাকবে না বা কিছু করবে না, সেইটা আমরা ভাবাবো না কাউকে? যে আমরা একজন যদি আরেকজনকে ভালো না বাসি আমরা তাহলে একা হয়ে যাব, আমরা ভালো থাকবো না। নিজের ভালোর জন্য এটা করো, নিজের ভালোর জন্য গাছ কেটো না, নিজের ভালোর জন্য গাছগুলোকে পুড়িয়ে দিও না। এইটুকু ভালো, তোমার সন্তান, তোমার পরবর্তী প্রজন্ম খারাপ থাকবে। আমার এইটুকুই বলার, এবং এটা নিয়ে আমি ভীষণ ইমোশনাল, আমার কান্না পায়, আমার দুঃখ না, পায়। ভাগ্যিস তুমি ইমোশনাল। আমি তো চাই যে তোমার মতো করে আরো 10 জন এভাবে হতে থাকুক এবং এটা একটা বাইনারি কম্বিনেশনে বাড়তে থাকুক এরকম। এবং আমি চাই দলে দলে যোগ দিন। সত্যিই তাই, মানে এটা নিয়েও একটা মিছিল করা যেতে পারে যে দলে দলে যোগ দিন ভালো থাকার দলে। হ্যাঁ, ভালোবাসবো। সত্যিই তাই। আজকে আমরা যারা কর্পোরেট, আমার এই হই হই করে বাঁচির আগে ছিল ভালোবাসি। আমি সত্যি ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে ভালোই বাসি, আর যদি তার থেকে সরে আসতে হয় আমি সরে যাই। এই জন্যই মানুষ বলে যে তুমি ইন্সপায়ারিং, কারণ তুমি তুমি তাই। তুমি আমাকে প্রশ্ন করেছিলে না তুমি কেন, আমি তোমাকে লিখেছিলাম না যে তোমার মতো করে বলতে পারিনি কেউ। যেটা সত্যি সেটাকে সত্যি বলার সাহস এরকম জায়গায় দাঁড়িয়ে সমাজের স্তরে সত্যি সাহস লাগে। এটা তুমি অর্জন করোনি, এভাবেই তুমি বড় হয়েছো। না, আমার এটা মানুষের কাছে মানে কি বলবো, আমার প্রার্থনা ঈশ্বরের কাছে, যে এরকম একটা হয়তো অনেকেই চান, কিন্তু এরকম হয়ে যাওয়ার কথা ছিল না। কোভিডের পরে তো ভেবেছিলাম মানুষ আরও মানুষকে ভালোবাসবে, সত্যি তাই। কিন্তু পুরো উল্টোটা ঘটে গেল, মানুষ আরও স্বার্থপর হয়ে গেল। একদমই তাই। মানে আমরা কত কি ভাবলাম যে এই যে কোভিডে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে এই যে হসপিটালে বেড নেই, কেউ কাউকে চিনি না, সবাই লড়ছি ওই একটা বেড পাওয়ার জন্য, কত পজিটিভ ভাবনা আসছিল যে ভাগ্যিস এটা আমরা করছি। তার মানে দেখো, যে কজন ওই একটা বেডের জন্য লড়ছে একজন অচেনা মানুষের জন্য, তাহলে সেই ভালো সত্তাটা তো তার মধ্যে ট্রিগার করছে, তাহলে সেটা তো আছে। আমাকে এই প্রশ্ন মানুষে করেছেন, আমার থেকে গুরুজনেরা করেছেন, তুই মানুষের যাকে সাহায্য করেছিস তার উল্টো হয়েছে। আলাম, এটা তো হতেই পারে, মানে আমি যেভাবে করেছি তার আমি যে পাত্রে দান করেছি তার সেই পাত্রটার ক্ষমতা নেই সেটা ধারণ করার। তা আমি কি করব? তা আমার দোষ কি? সত্যিই তাই। আমি শুধু আমার কর্মটুকু করেছি। আমি আমারটা করেছি বা কোথাও কোনো একটা গলদ নিশ্চয়ই ছিল, কোথাও একটা আমার নিজের হয়তো কোথাও কোনো অহংবোধ ছিল, কিছু ছিল, যেখানে ওই যে বললাম ওপরওয়ালা একটা চাটি মেরেছে আমাকে, যাই ঠাস। আমার মনে হয় দিদি, এইটা আজকের এপিসোডটা একটা পডকাস্ট নয়, এটা আমাদের প্রত্যেকের, ক্যামেরার পেছনে ওরা যারা রয়েছে, আমাদের কাছে একটা অনেক দিনের লার্নিং হলো। এটা তোমাকে এমনি তো দেখেছি, তোমাকে একজন শিল্পী হিসেবে দেখেছি, কিন্তু এভাবে তোমাকে দেখি। সত্যি বলছি, গল্পের কন্টেন্ট তো নেই কারোর কাছে, যে কন্টেন্ট দিয়ে আমি এনরিচড হতে পারি সেটাই তো পাচ্ছি না, এবং আমরা খুঁজছি, কিন্তু সেটাই খুঁজছি সবসময়। আমাদের কিছু কিছু মানুষের উচিত তার থেকে যদি 5টা মানুষ ভালো হয়ে বাঁচতে পারে, সেই 5টা মানুষের জন্য চল দলে দলে যোগ দিন, দল পাকাই, দলে দলে যোগ দিয়ে। থ্যাংক ইউ দিদি। তুমি যে সময় নিয়ে এসেছো, এবং এটা মানে
সিরিয়াসলি এটা আমাদের আর্কাইভে অনেকেই এসছেন তো, যেমন ভীষণ গৌতমদার কথা মনে পড়ছে। গৌতমদার পডকাস্টে উনি বলেছিলেন, সৌভিক একটা জিনিস হারিয়ে যাচ্ছে জানো, সেটা হচ্ছে নেটিভ উইজডম। আমাদের নেটিভ উইজডমটা হারিয়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করো, আমি কোনো দিন ভুলবো না এই কথাটা। আজকে যে তুমি কথাটা বললে, যে এই যে 5টা লোকের কাছে পৌঁছে যাওয়া, এইভাবে আমাদেরকে আমাদের কর্মটুকু করে যাওয়া, আমি যে হই হই করে বাঁচি সেটা তো আমারই চয়েস, সেই চয়েসটাকে চুজ করা, এটাও রয়ে যাবে আমাদের আর্কাইভে। কিছুদিন আগে মনীষাদি এসছিলেন, মনীষাদির ভীষণ বড় জীবনযুদ্ধ, সেখানে উনি বলছেন রবীন্দ্রনাথ আমার কাছে সৈনিকের মতো। শুনেছি আমি, ভাবো, শুনেছি। কেউ কোনো দিন বলেনি রবীন্দ্রনাথ সৈনিক। প্রেমিক শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথ সৈনিক, এই যে উপলব্ধি, এই যে কি প্রাপ্তি মানে আমাদের কাছে, এটা আমরা বলে বোঝাতে পারবো না। তোমরা যে সময় দাও, তুমি যে এসেছো, এটা অনেক দিন। না, আমি তোমার কাছে অনেক কিছু প্রশ্ন করে এসেছি। সবসময় এই প্রশ্ন করা হয় না, আজকাল একটুখানি প্রশ্ন করি। আজকাল একটুখানি অনেকেই হয়তো তোমার মাধ্যমেই এটা বলে দিলাম। আসলে এখন যেটা চলে সেটাই চলতে থাকে তো, কিন্তু আমি তো মানুষ একটা, আমি এক কথা সবাইকে কত বলবো, এর মধ্যে খুব একটা বোরিং আজকে কি ব্যাপার একটু আছে। অন্যরকম বলেছো? আচ্ছা, একদম ওই জন্য তো এলাম। এটাই শোনার ছিল আমার এতক্ষণ, যে আজকে তুমি একটু অন্যরকম কথা বললে কিনা। কারণ তোমার এই কথাগুলোই আমি পৌঁছে দিতে চাই প্রত্যেকের কাছে। শুধুমাত্র আমি মনে করি, এবং আমরা প্রত্যেকে মনে করি, কথাতেই প্রেম আর কথাতেই যুদ্ধ হয়। সেই কথার চয়নটুকু, শব্দ চয়নটুকু যদি আমরা একটুখানি গুছিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু কেল্লা ফতে, তাহলে আর কিচ্ছু দরকার নেই। তো কিভাবে তোমাকে ধন্যবাদ দেবো না? না, ধন্যবাদ দিও না, ধন্যবাদ দিও না, কেননা ধন্যবাদ এটা ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। কেননা এই কথাগুলো যদি ওই বললাম 2 থেকে 5 জন মানুষেরও ভালো লাগে, বা তারা যদি এইভাবে ভাবেন, আমাদের জায়গা থেকে ভাবেন, তাহলে আমাদের পৃথিবীটা একটু ভালো থাকবে, একটু সুস্থ সত্যি তাই। থাকবে, আর কিচ্ছু না। সত্যি তাই। তবুও ফর্মালি টি টকার্সের পডকাস্টে তোমাকে একটু ধন্যবাদ জানাই, তোমাকে একটু প্রণাম জানাই, যে তুমি এসেছো, সময় দিয়েছো। সময়টা পাওয়াটাই, সময়টাই আসল। এই যে তোমার জীবনের কিছুটা সময় আমরা পেলাম, আগের দিনও পেয়েছি। এই সময়টা এইটা হওয়ার ছিল, তাই হয়েছে। থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ। এটা হয়তো আমার এবং আমাদের কর্ম। থ্যাংক ইউ ফর দিস। আজকে যেটুকু সময় কথা বললাম টি টকার্স পডকাস্টে, এই পডকাস্টটা তো একটু অন্যরকম, সেটা যারা দেখলে তারা বুঝতে পারবে এই পডকাস্টটা একটু অন্যরকম। আমরা সত্যি ভালো থাকা নিয়ে কথা বলি, পজিটিভিটি নিয়ে কথা বলি, ইন্সপিরেশনাল অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি, কিন্তু এভাবে একজন মানুষকে পাওয়া, যিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যার কাছে অফুরান ভালোবাসা, অফুরান মানুষের সম্মান, এবং তাকে কিছুদিন পরপরই মানুষ তাদের মধ্যে পেতে চান। আজকে তাকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য ভীষণ গর্বের, ভীষণ ভালো লাগার। এবং সত্যি বলছি, এই পার্টটা আমি এডিট করব না, সত্যি বলছি, লোপাদির সাথে কথা বলে কোনো দিন মনে হয়নি যে লোপাদি দূরের মানুষ। ভীষণ মনে হয় পরিবারের একজন। কারণ এটা সবার মধ্যে পাই না, এটা সবার মধ্যে থাকে না। আর আমাদের লোপাদির যে জেনারেশন, সেই জেনারেশনে যারা দিদি, দাদা, জেঠু, জেঠিমা, কাকু, কাকিমারা রয়েছেন, কোথাও একটা গিয়ে আমরা কানেক্ট পাই। কারণ আমরা ওই ভ্যালু সিস্টেমটাকেই নিয়ে এগিয়ে যেতে চাই, ওই মূল্যবোধটাকেও এখনও ধরে রাখার চেষ্টা করছি, ওই শেকড়গুলোকে এখনও জল দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা বড় হয়ে যে গাছের ফুলগুলো দেবে, সেগুলো মাটিতে যখন পড়বে, সেগুলো যাতে ভীষণ মাটিটাকে কালারফুল করে দেয়, একটা রঙিন মাটি। সেই কথোপকথনগুলো নিয়ে আজকে ছিলাম। ভালো লাগা, ভালোবাসা, অ্যান্টি ওয়ার, আজকের দিনের ভীষণ ট্রেন্ডিং একটা ওয়ার্ড, অ্যান্টি ওয়ার। আমরা সবাই চাইবো আজ থেকে কিছু মাসের মধ্যেই পৃথিবী থেকে এই অ্যান্টি ওয়ার কথাটা আর যাতে না থাকে, কারণ যুদ্ধই আর থাকবে না। থ্যাংক ইউ সো মাচ টি টকার্স পডকাস্ট দেখার জন্য। ভালো থেকো, আর ভালো রাখার চেষ্টা করো চারপাশের লোকজনকে। বাই।
voice. After Amitabh Bachchan, I think you rank quite well.